হত মানে অপমানে নয়, সুখ সম্মানে, বাঁচবার অধিকার কাটতে, দাসের নির্মম ছাড়তে, অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবে, আমাদের সংগ্রাম চলবেই। 1971-এর মহান মুক্তিযুদ্ধে আপামর জনগণকে অনুপ্রেরণার এমন অনন্য সাধারণ পংক্তির রচয়িতা আর কেউ নন, কবি সেকেন্দার আবু জাফর। তার আজ জন্মজয়ন্তী। তার স্মরণে বাংলা একাডেমি একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই অনুষ্ঠানে আপনারা বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে, এবং যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন কিংবা পরবর্তী সময়ে যুক্ত হবেন, আপনাদের সকলের প্রতি আমাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের স্মরণ অনুষ্ঠানের একক বক্তৃতা প্রদান করবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহানুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনাব মোহাম্মদ নায়েব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দেশ বরেণ্য কথাকার বাংলা একাডেমির শ্রদ্ধাভাজন সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন। আমি এখন অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, একক বক্তা এবং স্বাগত বক্তাকে মঞ্চে এসে আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে আমরা মূল আলোচনা অনুষ্ঠান শুরু করছি। শুরুতেই আমরা সূচনা বক্তব্য, স্বাগত বক্তব্য শুনবো। স্বাগত বক্তব্য প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, বাংলা একাডেমির সচিব জনাব মোহাম্মদ নায়েব আলী। আপনাকে অনুরোধ জানাচ্ছি। বরেণ্য কবি সিকান্দার আবু জাফর স্মরণে বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই একক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন মহোদয়। আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন একক বক্তা সংশ্লিষ্ট বিষয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ সোহানুজ্জামান। উপস্থিত সম্মানিত সুপ্রিয় কর্মকর্তা কর্মচারীদের, আমি সবাইকে প্রথমেই বাংলা একাডেমির পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, কবি, নাট্যকার, উপন্যাসিক সিকান্দার আবু জাফর জন্ম 1918 এবং মৃত্যু 1975, মাত্র 56 বছরের। 1936 সালে কবি সাতক্ষীরা জেলার বিডি ইনস্টিটিউট থেকে এন্ট্রান্স পাস করেন। কর্মসূত্রে আমার একটু পরিচয় আছে এই জন্য যে আমি 2002, 3, 4, 5 সাতক্ষীরা সদর এবং তালার সহকারী কমিশনার ভূমি ছিল। সেই সময়ে অন্তত ঠিক মনে পড়ছে না স্পেসিফিক, একটি বা দুটি অনুষ্ঠানে ওই স্কুল কর্তৃক আয়োজিত একটি বা দুটি অনুষ্ঠানে আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছিল
এবং আজকের মতো সেদিনও 5 মিনিট বক্তব্য রাখার সুযোগ হয়েছিল। আমার সাথে ছিলেন, বা আমি যার সাথে ছিলাম, আজকে আমাদের স্বরাষ্ট্র সচিব মোস্তাফিজুর রহমান। উনি তখন তালার ইউরো ছিলেন, আমি ওনার ডেপুটি ছিলাম, আমি তার এসিল্যান্ড ছিলাম। সেই সুযোগে আমি বলবো এই বিষয়টি আমার কাছে একটু কমন পড়েছে। যাই হোক, পরবর্তীতে কবি 1936 সালে এন্ট্রান্স পাস করার পরে কলকাতার রিপন কলেজ থেকে উনি আই পাস করেছেন। আই পাস করার পরে 1947 সালের দেশভাগের পরে কবি স্থায়ীভাবে ঢাকায় বসবাসের জন্য চলে আসেন এবং নবযুগ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। আমি দেখেছি যে পরবর্তীতে উনি দৈনিক ইত্তেফাক, মিল্লাত, সংবাদ, এই সমস্ত প্রথিতযশা পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি নিজের চেষ্টায় প্রতিষ্ঠা করেছিলেন দৈনিক সমকাল। কবিতার কবি কবিতার কাব্য, নাটক এবং উপন্যাসের জন্য আর দেশ সেবায় তার যে ভূমিকা, সেই কারণে আমি দেখেছি তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক পুরস্কার এবং স্বাধীনতা দিবস পুরস্কারেও ভূষিত হয়েছেন। সম্মানিত সুধী, ব্যক্তিগতভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলাম। ছাত্র থাকা অবস্থায় বাংলার ইতিহাস পড়ার সময় একটি জিনিস আমার কাছে খুব খুব বেশি করে আমার কাছে ধরা পড়েছে, সেটা হচ্ছে 1960-এর দশকে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষে যারা কাজ করেছিলেন, বিশেষ করে সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে আমি বলবো কবি সিকান্দার আবু জাফর তাদের ভিতরে অগ্রগণ্য ছিলেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা জানি যে আমরা 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ফাইন। কিন্তু এই এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ করার জন্য, এদেশের মানুষের মানসপটকে পরিবর্তন করার জন্য, মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে আসার জন্য কবি সাহিত্যিকদের যে ভূমিকা ছিল, নিঃসন্দেহে কবি নজরুলের ভূমিকা অগ্রগণ্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারার ওই লৌহ কপাট ভাঙলে করলে লোপাট, এই বিষয়টা আমরা জানি। কিন্তু দ্বিতীয় সারি বা তার পিছনে যারা ছিলেন, নিঃসন্দেহে কবি সিকান্দার আবু জাফরের যে গানটি আমাদের উপস্থাপক বললেন যে আমাদের সংগ্রাম চলবেই, অপমানে 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 নয়, সুখ সম্মানে, এই গানটি কিন্তু সেদিন এদেশের মানুষের মানসপটে এমন জাগরণ সৃষ্টি করেছিল যে মুক্তিযোদ্ধারা তাদের রসদ এই গান থেকে পেয়েছিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিলেন, 9 মাস যুদ্ধ করেছিলেন। মুক্তিযুদ্ধে 9 মাস যুদ্ধ করার একটা মূল কারণ আমরা জানি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব, আনপ্যারালাল নেতৃত্ব, আর এদিকে আমাদের সাহিত্য জগতের কবি সাহিত্যের লেখনী, দুটি মিলিয়ে 9 মাসের রক্তকে যুদ্ধের মধ্য দিয়েই তো আমরা একটি লাল সবুজের বাংলাদেশ পেলাম স্বাধীনতা, তাই নয় কি? এটি সংক্ষেপে আমার বক্তব্য। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত একক বক্তা এবং সম্মানিত সভাপতি মহোদয়ের বক্তৃতা শুনবো এবং একটু অনুরোধ জানিয়ে যাচ্ছি, আমি প্রত্যেকটা অনুষ্ঠানে ঠিক আজকে যেভাবে পেয়েছি, এই প্রত্যেকটা অনুষ্ঠানে যেন আমাদের কর্মকর্তারা সময় মতো যেন একটু আসেন। এইটি না হলে না আমি খুব বিব্রত হই, একটু বিরক্ত হই। প্লিজ এইটা একটু খেয়াল করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবিত। ধন্যবাদ। স্বাগত বক্তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, বাংলা একাডেমির সচিব জনাব মোহাম্মদ নায়েব আলী মহোদয়ের কাছ থেকে আপনারা জানেন যে সিকান্দার আবু জাফর একাধারে সাহিত্যিক, কবি, নাট্যকার, সাংবাদিক, সঙ্গীত রচয়িতা, অনুবাদক, ছড়াকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক সহ নানাবিধ প্রতিভায় আলোকিত ছিলেন। এবং আপনাদের আরো একটি বিষয় অবগত করছি, আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাঝে কবি সিকান্দার আবু জাফরের কন্যা সুমি সিকান্দার। আমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি।
আমরা এখন আজকের অনুষ্ঠানের সেই কাঙ্ক্ষিত যে একক বক্তব্য, আমরা একক বক্তব্য শুনবো। আজকের অনুষ্ঠানের একক বক্তা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহানুজ্জামান। আমি তাকে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলা একাডেমি আয়োজিত বরেণ্য কবি সিকান্দার আবু জাফরের স্মরণে আজকের এই আয়োজনে উপস্থিত আছেন। এটা কিন্তু অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলা একাডেমির শ্রদ্ধাভাজন সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন। উপস্থিত থাকার কথা ছিল প্রথিতযশা কবি বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা, তিনি নেই। স্বাগত বক্তব্য দিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়েব আলী এবং অভ্যাগত সুধী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমাকে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, তার জন্য বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 60-এর দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী ও সংস্কৃতি চর্চার যে ধারা গড়ে উঠেছিল তার অগ্রভাগে ছিলেন সিকান্দার আবু জাফর। বাংলাদেশের সাহিত্যিক ও সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্যের ধারে তিনি বিশেষ হয়ে আছেন। বর্তমান বাংলাদেশ রাষ্ট্রের সাথে তার গভীর সম্পর্ক আছে। তার সম্পর্ক, আমরা যদি বলি যে মূর্ত এবং বিমূর্ততা দুইটা ধারায় থাকে, যে কোনো জনসম্পৃক্ততার ব্যাপার তৈরি হয়। আমরা মুক্তিযুদ্ধ দেখি এবং সেটাকে বিবেচনা করি, যারা যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ করেছে, তারা আমাদের মুক্তিযুদ্ধ হিসেবে বিবেচিত হন। কিন্তু এই প্রেক্ষাপট নির্মাণের জন্য যারা কাজ করেছিলেন দীর্ঘ সময় ধরে, যেগুলোকে আমরা বলি যে সাংস্কৃতিক আন্দোলনের পটভূমিটা তৈরি করা, এই কাজে 40-এর দশক থেকে সক্রিয় ছিলেন এবং তার পাকিস্তান রাষ্ট্র তৈরি হওয়ার পরপরই ভেতরে একটা সংশয় বোধের ব্যাপারটা নাড়া দিতে পেরেছিল। সেটা তিনি বুঝতে পেরেছিলেন, ওই সময় বুঝতে পেরেছিলেন, যদি অনেকে বুঝতে পারে নাই। আমরা যদি 40 এবং 50-এর দশকে যারা পাকিস্তান আন্দোলনের সাথে কাজ করেছেন, এরকম মানুষজনকে আমরা দেখেছি যে তারা কিন্তু পাকিস্তান রাষ্ট্র নিয়ে নানাভাবে উল্লসিত একটা মনোভঙ্গি প্রকাশ করছেন। এই সমকাল পত্রিকায় মোহাম্মদ আব্দুল হাইয়ের প্রবন্ধ ছাপা হয়েছিল। আমরা জানি যে বাঙালি জাতীয়তাবাদ চিন্তার জন্য বাংলা ভাষা ও সাহিত্যের একটা বড় ভূমিকা আছে। তো সেক্ষেত্রে দেখবো যে মোহাম্মদ আব্দুল হাই কিন্তু একটা প্রবন্ধ লিখলেন, ওরা ও আমরা। যুগস্রষ্টা জিন্না বলে লিখেছেন। আমাদের সৈয়দ ওয়ালুল্লাহ বড়ের মাঠে বন্ধুর সাথে গল্প করতে গিয়ে বলছেন যে তিনি জিন্নাকে পছন্দ করেন। তার স্ত্রী আন মারি ওয়ালি, আমার স্বামী ওয়ালির একটা নির্দিষ্ট অংশে বলছেন যে ওয়ালি দারুণ ভাবে ইসলাম ব্যাপারটাকে পছন্দ করতেন, সেটা সাংস্কৃতিক ভাবে, সেটা কিন্তু ধর্মের ভিত্তিতে নয়, সাংস্কৃতিক ভাবে তিনি সালাদিনের মহত্বের ব্যাপারকে প্রকাশ করতে চাইতেন। নানা কিছু আমরা বলছিলাম এই কথার কারণে যে সিকান্দার আবু জাফর কে এবং অন্যান্য যারা 40-50-এর দশকে পাকিস্তানের এই ব্যাপারটাকে গ্রহণ করেছিলেন, মহৎ মানুষ, অনেক মহৎ মানুষ ছিলেন, তারা পরিবর্তিত হতে পেরেছিলেন কেউ কেউ, আর কেউ কেউ পরিবর্তিত হতে পারেন নাই। যারা পরিবর্তিত হয়েছিলেন তাদেরকে আমরা স্মরণ করছি, আর যারা হতে পারেন না তারা একটা গণ্ডির ভেতরে রয়ে গেছে। 40-এর দশকে ধরেন বেনজির আহমেদরা কবিতা লিখেছেন, ফরুক আহমেদরা কবিতা লিখেছেন, কবি হিসেবে তারা নানা কারণে গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আমরা বলি যে এই যে পূর্ব বাংলায় যে ধরনের আর্থসামাজিক রাজনৈতিক পরিবর্তন ঘটছে, রাজনৈতিক পরিবর্তন হয়ে যাচ্ছে, নতুন একটা জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠছে, এর সাথে তারা কিন্তু আর একত্রিত হতে পারে না। এটা তাদের ব্যর্থতার জায়গা ছিল। কিন্তু সিকান্দার আবু জাফর ওই কাজটা করতে পেরেছিলেন, যে কাজের ভেতর দিয়ে নতুন রাষ্ট্র তৈরির জন্য তার একটা বড় অবদান আছে। বিধায় আজ তিনি আমাদের মাঝে মূর্ত নন, কিন্তু তাকে আমরা স্মরণ করতে বাধ্য হচ্ছি। তা বই আমাদের কোন ধরনের, মানে আমি বলবো যে উপায় নেই। বিচিত্র প্রতিভার অধিকারী ছিলেন সিকান্দার আবু জাফর। একই সাথে কথা সাহিত্য রচনা করছেন। পত্রিকার সম্পাদক হিসেবে আমরা বেশি যে সমকাল পত্রিকা কথা উঠলে আমরা সিকান্দার আবু জাফরের নামটা নেই, যে সিকান্দার আবু জাফর একটা সাহিত্য রুচি গড়ে তোলার যে ব্যাপার, সেটার ক্ষেত্রে নামাত্মক ব্যাপার আছে। যেমন ধরেন সিকান্দার আবু জাফর দরদি মানুষ ছিলেন। হাসান হাফিজুর রহমান মেস ভাড়া দিতে পারছেন না, খাবারের টাকা নেই, তার কাছে যাচ্ছেন, তিনি ফ্রাঙ্কলিন পাবলিকেশনসে যাচ্ছেন, গিয়ে অনুবাদ
তাদের জন্য কিছু টাকা চাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে দিচ্ছে না। কেন বলছে হাসান হাফিজুর রহমান কমিউনিস্ট, বলে তার কাছে দেওয়া যাবে না, কারণ ফ্র্যাঙ্কলিন পাবলিকেশন তখন আমেরিকার টাকা পয়সা নিয়ে তাদের বইপত্র প্রকাশ করতে। হাসান হাফিজুর রহমান বলছেন যে আমি সিকান্দার যখন বলছেন যে আমি তাহলে এই কাজটা করে দিচ্ছি, পরে কাজটা করালেন হাসান হাফিজুর রহমানকে দিয়ে এবং টাকাটা দিলেন, এবং একই কারণে কিন্তু সমকাল প্রতিষ্ঠা হয়েছিল। তার বন্ধু তাকে কিছু টাকা পয়সা দিয়েছিলেন যে একটা গার্হস্থ্য বিষয়ে বইপত্র বের করবে এর জন্য, কিন্তু সেটা নিয়ে পরে ভাবলেন যে হাসান হাফিজুর রহমান কাজ করতে পারবে, তাকে সময় সম্পাদক থেকে সমকাল পত্রিকা প্রকাশ করলো। আমরা জানি যে 60-এর দশক না, বাংলাদেশে এমন পত্রিকা আর কখনো হয় নাই। এর যদি সূচিটা দেখা হয়, একটানা যে 57 থেকে 70 পর্যন্ত সম্পাদনা করেছিলেন এইরকম পত্রিকা, এবং প্রত্যেকে বিখ্যাত, বাংলাদেশে আমরা যাদেরকে এক নামে চিনতে পারি এবং চেনার ব্যাপার তৈরি হতে পারে, এইরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি যেহেতু কবিতা নিয়ে কথা বলবো, আমি আসলে পটভূমি এবং তার কৃতিত্বের জায়গা বলছিলাম। নবযুগ পত্রিকায় আসলে সিকান্দার আবু জাফর এটা নজরুলের পত্রিকা ছিল, এবং তিনি যখন আসলে কলকাতায় শাখা অবস্থায় কাজ করেছেন, তার জীবনটা 3টা রাষ্ট্র, এটা একজন মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এক রাষ্ট্রিক ব্যবস্থার ভিতরে মানুষ যেভাবে সমাজ এবং সমকালকে দেখে, 3টা রাষ্ট্রে আসলে সে পায়। ব্রিটিশ ভারত উপনিবেশ শাসিত একরকম, পাকিস্তান হলো তার ভিতরে আবার 9 উপনিবেশ কর্মকাণ্ড চলতে থাকলো তার ভিতরে একরকম, এবং তারপরে আবার বাংলাদেশ রাষ্ট্র তৈরি হলো, সেটা তিনি দেখে গেলেন। মনে রাখা জরুরি যে তিনি কিন্তু 74 সনে অধিকার পরিষদ তৈরি করেছিলেন, এবং একই সাথে তিনি এই রিলিফ নিয়ে বা দুর্যোগের সময় এই কাজগুলো তিনি করেছিলেন। সচেতনতা কেবলমাত্র যে একপাক্ষিক হবে তা না, বহুমাত্রিকতার জায়গা থেকে তিনি এটাকে দেখেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক ধরনের হয়তো নানা কারণে থাকে না বা তৈরি করতে পারে না। আমি জীবনী নিয়ে আমি কথা বলতে চাই, আমি কবিতা নিয়ে কথা বলছি, যেটা অনালোচিত এবং নানা কারণে। যদি আমাকে যখন এটা দেওয়া হলো, তখন দেখলাম যে বাংলাদেশের সিকান্দার আবু জাফরকে নিয়ে আলোচনার পরিমাণ খুবই কম, নানা কারণে খুবই কম, কিন্তু যাদেরকে তিনি তৈরি করে দিয়েছিলেন, মানে গড়ে তুলেছেন, তাদেরকে নিয়ে সমালোচনাটা বেশি, নানা কারণে বেশি। বাংলাদেশের কবিতার ইতিহাসে 40-এর দশকের অন্যতম প্রধান কবি সিকান্দার আবু জাফর, একথা বলতেই হয় যে যাদের হাতে বাংলাদেশের কবিতার গোড়াপত্তন হয়েছিল, বর্তমান বাংলাদেশ রাষ্ট্রের কবিতার সাম্প্রতিক ধারা যে ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে পেরেছে, তাদের মধ্যে সিকান্দার আবু জাফর অন্যতম। কেবল কবিতা রচনার ভিতরে তার সাহিত্য কীর্তি সীমাবদ্ধ নয়, তিনি একাধারে ছিলেন কবি, গল্পকার, নাট্যকার, সম্পাদক, ঔপন্যাসিক। সকল ক্ষেত্রে প্রবল প্রতিপত্তি এবং সুনাম অর্জন করতে তিনি সমর্থ হয়েছিলেন, যদিও সেটা এখন কতটুকু আছে এটা আমাদের নানা কারণে বিবেচনার বিষয়। এই সংযোগে রয়েছে শক্তি, এই সংযোগ তিনি করতে পেরেছিলেন তার নিজের কর্মের সাথে। বর্তমান বাংলাদেশ রাষ্ট্রের শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির সাথে তার কর্মের একটা সংযোগ আছে, কীর্তির সংযোগ আছে। এই যে সংযোগের শক্তি আছে, যে শক্তি রূপান্তরিত হয়ে সম্পৃক্ত হতে পেরেছিল বাঙালির জাতীয়তাবাদী চিন্তার সাথে। দীর্ঘদিন শৃঙ্খলিত বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা প্রাপ্তির পশ্চাতে বাঙালি জাতীয়তাবাদী চেতনার যে প্রভাব প্রতিপত্তি, তার একটা বড় অংশ নিহিত রয়েছে শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক জগতের অভ্যন্তরে। সিকান্দার আবু জাফর এই মনোযোগ ছাপি করে বাঙালি জাতীয়তাবাদী চিন্তার বিকাশের প্রচুর পর্বে সারথি হতে পেরেছেন। আমি প্রথমে যে কথা বলছিলাম সেটা আমি কবিদের থেকে বললাম, কারণ 1965 সনে তার কবিতা গ্রন্থ, 3টা কবিতা গ্রন্থ একসাথে প্রকাশ হচ্ছে, প্রসন্ন প্রবোধ, তিমিরান্তি এবং বৈরী বৃষ্টিতে। ব্যক্তি জীবনে আমরা দেখি যে সিকান্দার আবু জাফর নানা কারণে একটা উন্মূল বাসনার ভেতর, মানে কোনোদিন স্থির হতে পারে। তার কর্মক্ষেত্রে ইটের ব্যবসা করেছেন তিনি, চামড়ার ব্যবসা করেছেন, নারকেল তেলের ব্যবসা করেছেন, ফ্যানের ব্যবসা করেছেন, সবকিছু তিনি করেছেন। 39 সালে তিনি সিভিল সাপ্লাই চাকরি করছেন, মিলিটারি অডিট অ্যাকাউন্টসে চাকরি করছেন। তারপরে 50 থেকে এখানে এসে যে সংবাদ পত্রিকার কথা বলি, তার প্রথম সম্পাদকীয়টাও কিন্তু সিকান্দার আবু জাফর লিখেছিলেন, তার হাত ধরে সংবাদ পত্রিকা যাত্রা শুরু হয়েছিল। তারপরে শেষ পর্যন্ত ইত্তেফাকে কাজ করেছেন, রেডিওতে কাজ করেছেন, এহেন বিষয় কিন্তু করেন না। এবং এখন তো বলছি যে তার পিতামহ যে ভারত পেশোয়ার থেকে আসলেন, তারপরে এসে সাতক্ষীরায় বসবাস শুরু করলেন একটা জমিদারের মসজিদের ইমাম হিসেবে, সেটা নানা কারণে গুরুত্বপূর্ণ। এই যে বিচিত্র মুখী জীবনযাপন, এটা তাকে অন্যভাবে তৈরি করে দিয়েছে। এবং এই যে ঘটনাবহুল যে সময় এবং স্রোত, এটা এখনকার মতো শান্ত নদীর মতো নয়, সেটা অনেকটা সমুদ্র মঞ্চিত এবং চারিপাশে তোলপাড় হচ্ছে। দ্বিতীয় মহাসমর শুরু হয়েছে, দেশভাগের প্রাথমিক পর্যায়ে চলছে। 40 সালে লাহোর প্রস্তাবের তত্ত্বায়ন হয়ে গেছে, দাঙ্গা শুরু হয়ে গেছে,
এবং একই সাথে পাকিস্তান রাষ্ট্র তৈরি হচ্ছে, এরপরে 52 ভাষা আন্দোলন, এই সব কিছু সিকান্দার হোসেন দেখেছেন। এখন কথা হচ্ছে ঠিক একই সময় কিন্তু কবিতা রচনা করেছেন কলকাতায়, যাদেরকে আমরা বলি 30-এর দশকের কবি। এদের কবিতায় সমাজ আছে, কিন্তু সেই সমাজ উদ্দেশ্য নিয়ে, সেই সমাজ দায় নিতে চায় না, সেই সমাজ নতুন কিছু করতে চায় না, সেই সমাজ অনেকটা নেতিবাচকতায় পরিপূর্ণ, মানে সেটা মানবিক নয়। এবং এটা ওই যে বদ্রিয়ারের যে সাহিত্যিক প্রকল্প ছিল যে গবরের ভেতরে পদ্ম ফুল ফুটছে, ফ্লোরতে মা লিখলেন, মানে সৌন্দর্যটাই গুরুত্বপূর্ণ। যে ধারায় বুদ্ধদেব বসুরা বললেন যে কবিতা হবে একটা নিচল আপেলের মতো, সেই কবিতার কোনো সামাজিক দায়বদ্ধতা থাকতে পারে না। যদি সামাজিক দায়বদ্ধতা থাকে তাহলে সেই কবিতা আমাদের কাছে থাকছে না। আমরা বলছিলাম যে ব্যক্তি নানাভাবে তৈরি হয়। আমার ব্যক্তির কথা বলবো, সমাজের কথা বলবো, যেহেতু আমার কবিতার বিষয়, আলোচনার বিষয় হচ্ছে যে সমাজ এবং সমকাল চেতনা। তো প্রাচীন ও মধ্যযুগের ব্যক্তি কিভাবে তৈরি হয়েছে, যে একই সমাজের ভেতরে আছে, ব্যক্তি বারবার আলাদা হতে চেয়েছে। দেখুন যে হোমারের চরিত্রগুলো আলাদা হতে চেয়েছে কিন্তু পারে, রোমান্টিক যুগে আলাদা হয়েছে কিন্তু তার কোনো উদ্দেশ্য নেই, একটা আবেগ, অনেকটা কল্পনা, একটা অতীত চারিতা নস্টালজিয়া বিবৃত হয়ে গেছে। আর আধুনিকরা যেটা করেছে সেটাতে দেখা গেছে যে তারা ব্যক্তি হতে পেরেছেন কিন্তু সমাজের সাথে তাদের সম্পর্ক তৈরি হয়েছে। সিকান্দার আবু জাফর এই তিনটা বিষয়কে একত্রিত করতে পেরেছিলেন। তিনি যেখানে যেটা দরকার রাষ্ট্রের জন্য, আমি আবারও বলছি যে সিকান্দার আবু জাফর রাষ্ট্রের জন্য কবিতা লিখেছিলেন। আমার যা মনে হয় যে সব কবিতা পড়ার পর সিকান্দার আবু জাফর আনন্দবাদী কবিতা কবিতা বা কলকাতার আধুনিকতাবাদী কবিতা, শিল্পের জন্য শিল্প, আর্ট ফর আর্ট শেখ, এই মতবাদের জন্য কবিতা লিখেছেন বলে আমার কখনো মনে হয় না। মানে আমার কবিতা পড়ার পর আমার এটা এটা কোনোভাবে মনে হয় না। তো এইটা হচ্ছে প্রথম একটা ব্যাপার। যে এবং যারা ধরেন হোসে ওর্তেগা ই গাসেট বলে একজন ইতালিয়ান তাত্ত্বিক ছিলেন, তার একটা বিখ্যাত প্রবন্ধের নাম হচ্ছে শিল্পকলা বিমানবিকীকরণ। এই প্রবন্ধে বলছেন, এটা সুধীন্দ্রনাথ দত্তরাও গ্রহণ করেছিলেন। তারা বলছেন যে আধুনিক সাহিত্য সবার জন্য না, এটা কেউ কেউ পড়বে, এর জন্য একটা প্রস্তুতি নিতে হবে, আর্টটা একটা গুরুত্বপূর্ণ লোকজনের জন্য হবে, তারা প্রস্তুতি নিয়ে পড়তে হয়। কিন্তু জনসাধারণ কেন আপনার লেখা বা আমাদের লেখা এই প্রস্তুতি নিয়ে লিখবে? এটা আমাদের দেখবেন যে আমি যে বছর জন্মগ্রহণ করেছে তার 2 বছর পরে প্রকাশিত হয়েছিল অমিয় চক্রবর্তীর খণ্ড রচনাবলী। আমি সেটা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে সেটা কিনেছিলাম, বিক্রি হয় না। কিন্তু জসীমউদ্দিনের কবিতা কিন্তু অনেক সংস্করণ হয়েছে। একটা হচ্ছে হিসেব সাথে নিয়ে হয়েছে, আর একটা হচ্ছে হিসেব ছাড়াও হয়েছে, কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ পাইরেসি হয় এবং সেটার কথা আমি বলছিলাম এই কারণে। ফলে এই সমাজ বহির্ভূত বা এই নন্দনতাত্ত্বিক জায়গা থেকেও সিকান্দার আবু জাফর একটা নতুন ধারা নন্দনতত্ত্ব তৈরি করতে পেরেছে। আমরা দেখি যে যে আহসান হাবিব 40-এর অন্যতম গুরুত্বপূর্ণ কবি, তিনিও বুদ্ধদেব বসুদের মতো কবিতা লিখতে পারতেন, কিন্তু তিনি লুৎফর রহমান রিটনের সাথে একটা সাক্ষাৎকারে বই বলছেন যে তার সবচেয়ে প্রিয় কবিতা, তার নিজের কবিতার বই হচ্ছে 2 হাতে 2 আদিম পাথর। আমরা জানি যে আহসান হাবিবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই, মানে বাংলাদেশ জাতি রাষ্ট্রের সাথে যে সম্পর্ক তৈরি করতে হয়, সেটা হচ্ছে 2 হাতে 2 আদিম পাথর। কিন্তু এটা প্রকাশিত হয়েছে কিন্তু রাষ্ট্র হয়ে যাওয়ার পর, মানে এটা বাংলাদেশ হয়ে যাওয়ার অনেক পরে প্রকাশিত, কিন্তু এটা ভালো কবিতা। তাহলে আমরা দেখছি যে এই 40-এর কেউ থাকতে পারে না। সৈয়দ আলী হাসান পূর্ব বাংলা নিয়ে তাকে কবিতা লিখতে হয়েছে। এবং যাদেরকে আমরা ইসলামিস্ট বলি বা ইসলামের রেনেসার কবি বলি, তারাও কিন্তু এই রাষ্ট্র একসময় ছিঁড়ে যেতে পারে, পারার ব্যাপার কিন্তু তৈরি হয়। আমি এই কারণে বলছিলাম আমাদের একটা কথা হুমায়ুন কবির তার বাংলার কাব্যে বলেছেন, আমি একটু পড়তে চাই, কোট করছে। বলছে যে বাংলার পূর্বাঞ্চলের প্রকৃতি ভিন্ন ধর্মী, পূর্ব বাংলার নিসর্গ হৃদয়কে ভাবুক করেছে বটে, কিন্তু উদাসী করেনি। দিগন্ত প্রসারিত প্রান্তরের অভাব সেখানেও নেই, কিন্তু সে প্রান্তরে রয়েছে অহোরাত্র জীবনের চঞ্চল লীলা। পদ্মা যমুনা মেঘনা অবিরাম স্রোত ধারায় নতুন জগৎ সৃষ্টি ও পুরাতনের ধ্বংস। প্রকৃতির বিপুল শক্তি নিয়ত উদ্যত হয়ে রয়েছে, কখন আঘাত করবে তার ঠিকানা নেই। ফুলে ফুলে জল ভরে ওঠে, সোনার ধানে পৃথিবী ঐশ্বর্যময়ী। আর সে জীবন ও মরণের অনন্ত দোলার মধ্যে সংগ্রামশীল মানুষ। প্রকৃতির সেই ঔদার্য সৃষ্টি এবং ধ্বংসের সেই সংহত শক্তি ভুলবার অবসর করি। চরের মানুষ নদীর সাথে লড়াই করে, জলের ঐশ্বর্যকে লুটে জীবনের উপাদান আনে। তাই লোকাতীতের মুহূর্ত হৃদয়কে সেখানেও স্পর্শ করে, কিন্তু মনের দিগন্তকে প্রসারিত করে তার পরিসমাপ্তি প্রশান্তির মধ্যে আত্মবিস্মরণে সেখানে অবকাশ করি। আমি মনে করি যে পূর্ব বাংলার সাহিত্য পড়ার জন্য
হুমায়ুন কবিরের এই থিসিস খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কবিতার ক্ষেত্রে। বলছেন আত্মবিস্মরণের কোন ধরনের অবকাশ নেই, সমাজ ছাড়তে পারছে না। আমি তো আগে রাজনীতির কথা বলেছি, যে দীর্ঘদিনের রাজনৈতিক পরিক্রমার ভিতরে একটা কথা বলেছি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমি বলেছি যে এখন বলছি যে প্রকৃতির একটা বড় একটা ভূমিকা আছে। নদী ভাঙছে, চর গড়ে উঠছে, শিক্ষাস্থির হচ্ছে, পরিস্থিতি হচ্ছে, এর ভেতরে রোমান্টিকতা সুস্থ খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার। যেখানে ভাষা আন্দোলন হচ্ছে, যেখানে গণ অভ্যুত্থান হচ্ছে, যেখানে মুক্তিযুদ্ধ হচ্ছে, সেখানে বসে যে আধার আলোর অধিক লেখা, এরকম কবিতা লেখা সম্ভব নয়। আমরা লিখতে পারবো না, আমাদের দ্বারা এই কবিতা লেখা সম্ভব নয়। কারণ কলকাতা ওই সময় মেট্রোপলিটন হয়ে গেছে, ঢাকা তখন একেবারে প্রান্তিক একটা সাবার্ব হিসেবে, পৌর শহর হিসেবে সেটা কাজ করছে। ফলে আমরা ওই কাজটা করতে পারবো না। রাজনৈতিক এবং এই 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 ব্যাপারটা আমরা এটা দেখবো যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পূর্ব বাংলায় আসার পরে প্রকৃত রবীন্দ্রনাথ ঠাকুর হতে পেরেছে। তার ছোট গল্প পড়লেন, তার প্রবন্ধ পড়লেন, তার যে চিন্তার জায়গা, হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর ধীরেন রায়ের মতো হয়ে থাকতেন, শুধু কলকাতায় ছিন্নপত্রাবলী পড়লে বোঝা যায় রবীন্দ্রনাথের উপর আমাদের বাংলা, পূর্ব বাংলার ভূমিকা আছে। ফলে এই ভূপ্রকৃতি, ভূগোল, আবহাওয়া, জলবায়ু এবং এই রাজনৈতিক পরিবেশ সিকান্দার আবু জাফরকে সমাজ এবং সমকাল সচেতন জায়গা তৈরি করেছে। এটা আমার গ্রাউন্ড থিসিসে যায়। সিকান্দার আবু জাফরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 1965 সনের জানুয়ারিতে। আমি আবারও বলছি যে, আগে বললাম যে এই কর্মক্ষেত্রে অনিশ্চয়তা 50 সনের দিকে কিন্তু তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করেছেন। তার আগে তিনি ঢাকায় আসেন নাই, আশা দেওয়ার মাঝে ছিলেন। 50 সনের দিকে পাসপোর্ট, ভিসা, এই সমস্ত ব্যাপার যখন বেশ কড়াকড়ি হয়ে গেল ভারতের সাথে, তখন কিন্তু তাকে চলে আসতে হয়েছে একদম স্থায়ী ভাবে। তো এই যে এবং তিনি ভালোভাবে কথা সাহিত্য রচনা শুরু করেছিলেন। অনেকে তার প্রশংসাও করেছেন, বলেছিলেন যে যাত্রাটা শুরু হলো, এই কথা সাহিত্যিক ভালো কথা সাহিত্য রচনা করতে পারে, কিন্তু পারেন না। ওই যে আমি বললাম যে তার বিভিন্ন দিকে ছড়িয়ে পড়া, রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করা, পত্রিকায় সম্পাদনা করা, সাংস্কৃতিক আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া, কোনোখানে স্থির হতে পারে না। মনে হয় যে কবিতাটা তিনি একভাবে লিখে গেছেন শেষ পর্যন্ত। যদিও আমরা জানি 1966 সালে সিকান্দার আবু জাফরকে বাংলা একাডেমি পুরস্কার দিয়েছিল নাটকে, তার সিরাজউদ্দৌলা, এবং সেটা দেখা কিন্তু আলাদা ব্যাপার। এবং ধরেন উনি বারে বারে বলছেন যে এই নাটকটা সবাই লিখেছে সিরাজউদ্দৌলাকে নিয়ে, বা অনুবাদ তো সবাই করেছে, আমি কেন বলবো? তো বলতে একজন লেখকের একটা বিষয় নিয়ে অন্যরকম কথা বলা থাকে। মানে আমি একজন অনুবাদ করেছেন বা একজন একটা নাটক লিখেছেন বিধায় আমি আর লিখতে পারবো না ওই বিষয়ে, ব্যাপারটা এমন নয়। আমি কিন্তু কিভাবে কথা বলতে পারি, এটা একটা ব্যাপার। আমরা জানি যে সিকান্দার আবু জাফর যে সমস্ত অনুবাদ করেছিলেন, তার সবই প্রায় সমকাল পত্রিকায়, সমকাল পত্রিকায় প্রকাশের জন্য। ফলে এই যে এই সমস্ত কাজ করছেন, দেখেন যে 57 সালে তিনি সমকাল পত্রিকা প্রকাশ করেছেন, কিন্তু কবিতার বই বের করেন প্রয়োজন মনে করেছেন যে আগে সমকালটা জরুরি। কারণ সেই সময় যে সমস্ত অনেকে বলেছেন যে সমকাল পত্রিকাতে প্রকাশিত হচ্ছে 3 কিস্তিতেই শেষ হবে, অন্যদের মধ্যে একটা ইতিহাসই থাকবে। এবং প্রথম ভূমিকায় বলছেন যে আমি কোনো দৈশিক বা কোনো মতাদর্শের ভিতর দিয়ে কারোর পক্ষ নিয়ে কোনো কিছুর ভেতর থেকে আমি পত্রিকা ছাপাবো না। আমি অরাজনৈতিক, আমি রাজনীতি কোনো দলের লোক নয়, কিন্তু আমি রাজনৈতিক ব্যাপারটা বিশেষভাবে আমি দেখবো এবং সেগুলো প্রকাশ করবো। দ্বিতীয় সংখ্যায় সম্পাদকীয়তে তিনি বলেছিলেন যে কেউ কেউ বলছে যে এই পত্রিকাতে লাল রঙের লোক লিখে, নীল রঙের লোক লিখে, হালকা লাল লিখে। কারণ বলতে চেয়েছিলেন যে কেউ ডানপন্থী, কেউ বামপন্থী, কেউ মধ্যপন্থী, কেউ কমিউনিস্ট, এইগুলো বলেছিলেন যে বাঙালিতে বর্ণান্ধ, ওদের বর্ণান্ধের ব্যাপারটা আমি ছুটিয়ে দেওয়ার চেষ্টা করবো, একটু তীব্রভাবে বলেছিলেন। আমরা জানি যে সাংস্কৃতিক আন্দোলনে যে কোনো কথায় তীব্রভাবে প্রকাশ করা যায়, শব্দের ভিতরে যে রাজনীতি প্রকাশিত হয়, বিপ্লব প্রকাশিত হয়, বিদ্রোহ প্রকাশিত হয়। এই ব্যাপারটা থেকে মানে কবিতার বই বের করতে একটু বিলম্ব হয়েছে বলে আমরা মনে করি। 1939 থেকে 1946 সাল পর্যন্ত, মানে দেশভাগের পূর্ব পর্যন্ত যে রাজনৈতিক পরিস্থিতি, সেই বাস্তবতায় এই কাব্যের সবগুলো কবিতা লেখা হচ্ছিল। এই কাব্যে একটা কবিতা কাব্যগ্রন্থে তিনি ভূমিকা লিখেছিলেন, সেটা পড়লে আমরা বুঝতে পারবো যে কবিতা সম্পর্কে তার ধারণা কি। বলছেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মাটিতে শিকড় মেলে দাঁড়াবার চেষ্টাতে বেশি ভরসা পাই। সমাজের একজন মানুষ হিসেবে সেই সমাজের আর 10 জনের সঙ্গে কথা বলতে আমার বেশি আনন্দ। অবশ্য সর্বকালের সর্বদেশের মানুষের যা কিছু সাফল্য, আমি তার গৌরবের অংশভাগী। কৃষ্টি, সভ্যতা, শিল্পক্ষেত্রে মানুষের যা কিছু অবদান, আমি তার অসংকোচ উত্তরাধিকারী। বাংলা ছাড়া তার শেষ কাব্যগ্রন্থ
70 সনে পাণ্ডুলিপি তৈরি করেছিলেন এবং 71 সনের মার্চের প্রথম দিকে সমকাল এবং অন্যান্য পত্রিকার অফিসগুলো পুড়ে গেল, তার পাণ্ডুলিপি তিনি হারালেন। আমি বলছি প্রসন্ন প্রহর থেকে বাংলা ছাড়া পর্যন্ত তিনি এই চিন্তাটুকু তার কবিতায় প্রকাশ করেছেন এবং বলেছেন যে একই সাথে বৈশ্বিক এবং বৈদেশিক বাস্তবতা, সমকাল সময় সচেতনতা এবং রাজনৈতিকতা তার কবিতার মূল বিষয় ছিল। প্রথম কবিতা ফাল্গুন হত গান, প্রথম লেখা কবিতা। এখানে বলছেন একটু পূর্ব, চিত্ত ভিজায়ে অক্ষ মাখি জলে, অতীত যুগের ঝলমল দিনগুলি চাপা দিয়ে রাখি বেদনার শিলাতল। প্রসন্ন এই কবিতার শুরুতেই পুরনো সমাজের প্রতি এক ধরনের ভালো লাগা, ভালোবাসা প্রকাশিত হচ্ছে। অধিকাংশ 40-এর কবিদের কবিতায় দেখা যায় ঐতিহ্য সচেতন, পেছনের দিকে যেতে চান, বলেন যে আগের সময়গুলো ভালো ছিল, একই কথা বলছেন। এবং বলছেন যে বীজাণু ছিল না, ব্যাধির বীজাণু ছিল না, এমন এক পৃথিবীর কথা তিনি বলছেন। কিন্তু কবিতার শেষে বলছেন ধ্বংসের রাহু পেয়েছে রাজ্যভার, বিশ্ব মানবতার দিক দিগন্তে একই ক্ষমাহীন অকুণ্ঠ ব্যভিচার। ব্যভিচারিতা, রাজনৈতিক ব্যভিচারিতা আমরা জানি যে 39 থেকে শুরু হলো দ্বিতীয় মহাসমর এবং তার প্রভাবে ভারতও নানাভাবে পর্যদস্ত হচ্ছিল এবং 43 সালে তার একটা বড় প্রকাশ হয়েছিল দুর্ভিক্ষের মাধ্যমে এবং তার ফলে তো নানা বিষয় হয়েছিল, সেগুলো আমরা জানি। ফলে এই সমস্ত কবিতার বয়ান একেবারে স্পষ্ট। আমরা জানি কবিতার যে সংজ্ঞায়ন তৈরি হয়, সেই সংজ্ঞায়ন বলা হয় যে কবিতা হবে ব্যঞ্জনাধর্মী, এটা না হলে কবিতা ভালো কবিতা না। সবাই আমরা জানি যে আমাদের কাছে এই এস এম সুলতানের ছবির যে কোনো অ্যাবস্ট্রাক্ট আর্টের গুরুত্ব বেশি। আমরা যারা একটু মিডল ক্লাস বা একটু এই ধারণা, আমরা মনে করি যে জিনিস বোঝা যাচ্ছে না সেটা ভালো ছবি, মানে যার কোনো মানে একটু নানা রকম ব্যাপার আছে, সেগুলো খুব মহৎ ছবি। পিকাসোর ছবি আমাদের না বুঝতে সমস্যা নাই, কিন্তু আমরা বলে করি যে পিকাসোর আঁকা, ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কিন্তু সুলতানের ছবি নানা কারণে অগুরুত্বপূর্ণ হতে পারে। চাষাদের নিয়ে ছবি এঁকেছেন, এটা কি মাহাত্ম, মারামারি করছে, গন্ডগোল ফাসাদ করছে, এরকম নানা ব্যাপার তৈরি হয়। ফলে কিন্তু এই কবিতা বলছি যে এই যে সরল কবিতা লেখার ব্যাপার, সেখানে আপনি যখন কবিতা তো জনপ্রিয় হয়েছে, নানা কারণে জনপ্রিয় হয়েছে, মানুষজন সেটাকে কবিতাকে গান বানিয়েছে যে আমাদের সংগ্রাম চলবে, এটা তো কবিতা, কিন্তু সেটা পরে গান হয়ে গেল, সুর করা হলো। এবং আমরা জানি যে 60-এর দশক থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এইটা আমাদের কাছে নানাভাবে তৈরি হচ্ছে। তো এটা একটা কারণ যে সিকান্দারের সিকান্দার আবু জাফরের কবিতা আমরা ব্যঞ্জনাধ্বনিতার চেয়ে একটু সরলতার ব্যাপার বেশি পাবো, স্পষ্টতার বয়ানের প্রকল্পটা থাকবে। এরপরে এই দেশভাগের ব্যাপারটাকে আমি আগেও বলেছি। প্রথমে আমি আমার থিসিসের জায়গা থেকে আমি বলতে চেয়েছিলাম যে দেশভাগ ব্যাপারটাকে তিনি প্রথম থেকে পছন্দ করেন। উনি পাকিস্তান চেয়েছেন কি চান নাই, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, কিন্তু তিনি দেশভাগের আগ থেকেই যে ধরনের সংঘর্ষগুলো চলছিল, ঝামেলাগুলো তৈরি হচ্ছিল এবং মানুষ মারা যাচ্ছিল, ধরেন এই ধারায় খুব ভালো গল্প লিখেছেন সাজ্জাদ হোসেন মান্টো, ইসমাত চুগতাই বা এরা করেছে। আমাদের এখানে এরা যে কাজ করেছেন, উনি বলছেন যে হানো ছুরি হানো মৃত্যুবান, পথের ধুলোয় বসে কেঁদে কেঁদে ফিরে যা হৃদয়ের ভগবান। আরেকটা কবিতায় বলছেন এ মাটির ভাগী শুধু কজন, বাকি শত কোটি মানব পুত্র, চিরজীবনের চির অভাজন। এই কবিতা কিন্তু 46 সনে লেখা, তখনও দেশ ভাগ হয় নাই। বলছেন এ মাটির ভাগী কি শুধু কজন। আমরা জানি যে মোহাম্মদ আলী জিন্নাহ খুব ভালো মানুষ হতে পারে, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ কি কখনো তার ইসলামিক জীবনাচরণ পালন করেছেন? কোনো সূত্র খুঁজে পাওয়া যায় না। তার মেয়ে বলেছিলেন যে আমি কেন পাকিস্তানে যাব, আমি তো ইংল্যান্ডেই থাকবো। তিনি ডাকলেন এবং আমরা সবাই একত্র বদ্ধ হয়ে রাষ্ট্রকে ভাগ করে ফেললাম। এক পাক্ষিক না, দুই পাক্ষিক ভাবে হয়েছে, একইভাবে কথা বলা উচিত না। তো সেখানে বলছে কজন মানুষই শুধু এই মাটির ভাগি, আর কেউ নাই, আমাকে সারা জীবন অভাজন দেখতে যাবো। সে কথা কিন্তু সত্য হয়েছিল। আমরা জানি দেশ ভাগের যে মর্মন্তুদ যন্ত্রণা দীর্ঘদিন পর্যন্ত মানুষকে ভুগিয়েছে। এই সময় এসে দেশভাগের সাহিত্য বিশেষ একটা বিশেষত্ব অর্জন করেছেন, পার্টিশন বলছে, নানা কিছু বলছে। তো এটা তিনি প্রথমে বুঝতে পেরেছেন, কবিতা তিনি প্রকাশ করেছেন। সিকান্দার আবু জাফরের এই প্রথম কাব্যগ্রন্থটা এই সময়কালে সমাজ সচেতনতা নানা কিছুর মধ্যে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় কবিতা একই সঙ্গে প্রকাশিত হয়েছে এবং এই কবিতার বিষয়বস্তু হচ্ছে 1947 থেকে 1953 সন পর্যন্ত ঘটে যাওয়া নানা মাত্রিক ব্যাপার। মনে রাখা যাবে যে বাঙালি জাতীয়তাবাদ, ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ, এটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন জাতীয়তাবাদ রকম ফের আছে। আমেরিকা যে জাতীয়তাবাদ প্রকাশ করে সেটা অনেকের সাম্রাজ্যবাদী জাতীয়তাবাদ, সেটার কোনো ইতিবাচক দিক নেই। সে তার পতাকা ব্যবহার করে
তার ইগোলের সাইন ব্যবহার করে সে বিভিন্ন জায়গায় লুটেরা কর্মকাণ্ড চালায়। ইংল্যান্ডেও একই কাজ করে, কিন্তু আমরা যে জাতীয়তাবাদটা তৈরি করেছিলাম সেটা একটা অর্গানিক কোড বা সামগ্রিক একটা অকৃত্রিম সমগ্রতায় তৈরি করেছি। এটার ভিতরে কোনো সাম্রাজ্য, আমরা কোনো রাষ্ট্র দখল করি না, আমরা নিজেদের শুধুমাত্র অধিকারটুকুর কথা বলেছিলাম। আমরা আমাদের একটা আলাদা ভূগোল চেয়েছিলাম, যে ভূগোলের নিজস্ব ইতিহাস এবং ঐতিহ্য আছে, যে ভূগোলকে আমরা নতুন ভাবে দেখতে পারবো এবং একটা শৃঙ্খলা মুক্ত হবে, সেই ভূগোলই আমরা চেয়েছি। আমি বারবার বলছি যে বাঙালি জাতীয়তাবাদ অন্যান্য জাতীয়তাবাদের যে থিওরিজেশন বা প্রত্যয়ন করা তার থেকে একটু আলাদা। ফলে 52 ভাষা আন্দোলন হচ্ছে, কিন্তু তার আগে দিন হয়ে গেছে। এই সমকালে যা হচ্ছে সেটা তিনি তিমিরান্তিক নামগুলো নানা কারণে গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থের। বলছে প্রসন্ন প্রভু, আবার বলছে তিমিরান্তিক, বৈরী বৃষ্টিতে, একটা ইতিবাচক নাম। প্রত্যেকটা কবিতার নামকরণের ভেতর দিয়ে তিনি পরিস্থিতির বয়ান তৈরি করছেন, জানিয়ে দিচ্ছেন পাঠককে বই হাতে ধরলে বোঝা যাবে ভালো কিছু আপনি পাবেন, ভালো কিছু পাওয়া সম্ভব নয়, কারণ রাষ্ট্র পচে গেছে, রাষ্ট্রের চারপাশ পচে গেছে এবং সবকিছু চলছে। ফলে আপনাকে ওই অভিজ্ঞতা সামনে বা মাথায় রেখে আপনাকে কবিতা পাঠ করার জায়গায় পৌঁছতে হবে। এই কবিতা একটা কবিতা আছে যে বলছে যে অবিরত পুঞ্জীভূত মেঘ, অসংখ্য অচেনা তিমিরে ঢাকা, আর এই পথযাত্রায় প্রেমিকা হিসেবে প্রেমিকা কবিকে আশা দেখাচ্ছে, পথ দেখিয়ে পদক্ষেপকে ইতিবাচক করছেন, প্রতি পদক্ষেপে তবু চতুর্দিকে ঘিরে তুমি সঙ্গে ছিলে, শেষে বলছেন মানুষের হাতে গড়া গড়া রূঢ় অত্যাচার, এরই নাম মৃত্যু লিখি আমি বারবার। প্রেম আছে সামান্যই, কিন্তু সেই প্রেম সিকান্দার আবু জাফরের কবিতায় পরিবাহী। কিরকম পরিবাহী? প্রেম দিয়ে তিনি সমাজকে উপস্থাপন করতেছে, কথা বলতে পারছে না কারোর সাথে, প্রেমিকাকে বলছেন যে এই দুঃসময়ে কারোর সাথে যেহেতু কথা বলা যাচ্ছে না, আসো আমরাই বলো। এটা নিছক ওই ধর্মীয় ব্যক্তিত্বের ভিত্তিতে যেটা আমরা বলি বৈষ্ণবীয় প্রেম নয়, রোমান্টিকদের অতীতচারী দুরাচারী আবেগী প্রেম নয়, এই প্রেম রাষ্ট্রের সাথে যাকে চলাচ্ছে, যাকে চলাচ্ছে। এবং প্রেম দিয়ে আপনি যে একটা বিষয়কে উপস্থাপন করতে পারেন, সেটা কিন্তু সেকেন্ডারি অভিজ্ঞতা আমাদেরকে জানিয়েছে। এটা একটা অন্যরকম একটা অনুভূতি আমাদের কাছে তৈরি করছে। এরপরে একটা অবরুদ্ধতার সময় আমি পড়ি, বলছে আমি বাস করি আরো অনেকের সাথে নির্জন বধির এক যুগজীর্ণ কবরখানা। আমরা জানি যে কবরখানা এই শব্দ শব্দ তো অর্থ তৈরি করে ক্রমাগত। যখন কবরখানায় শব্দ প্রকাশিত হচ্ছে তখন আমাদের মনে যে ছবি ভেসে উঠছে সেটা বাগিচার ফুল বাগান, সেটা মৃত মানুষজন, গোড় দেওয়া হয়েছে, গোড় আছে, এরকম জায়গা। রাষ্ট্রকে কবরখানা বললে কি বোঝায় এবং সেটা কোন পরিস্থিতি তৈরি করে আশা করতে সেটা বুঝতে আমাদের কষ্ট হচ্ছে না। এরপরে বলছেন যে শক্ত হলেই তবে আশাবাদিতা বারে বারে। এই যে আমি বললাম যে হয়তো সমস্যাগুলো দেশের কবিরা আমাদেরকে জানিয়েছিলেন যে এরকম সমস্যা সবখানে চলছে। হতাশ মানুষ কেন হয়? হতাশ কি কেবলমাত্র ব্যক্তিগতভাবে তৈরি করতে পারে? হতাশা তৈরি হয় না, রাষ্ট্র মাঝে মাঝে মানুষকে হতাশ করে। এই যে নিঃসঙ্গতা, বিষণ্ণতা, নানা কিছু, সুইসাইডাল অ্যাটেম্প, এগুলো তো আধুনিক সাহিত্যের বড় ব্যাপার। এখন কেউ কেউ বলে থাকেন যে আধুনিক মানুষ কেন সুইসাইড করছে, তা আপনি আধুনিক হবেন, মানুষ সুইসাইড করবে না? আপনি তো বলেই দিয়েছেন যে আধুনিকতার শীর্ষ পর্যায়ে হচ্ছে বিচ্ছিন্নতা। বিচ্ছিন্নতা মানুষকে তো হত্যা করবে। ফলে আপনি যত বেশি সামাজিক হবেন তত বেশি আপনি আত্মহত্যা রক্ষা করবেন। এই ব্যাপারটা দেখেন, এখানে কিন্তু একটা মান্য করার একটা প্রকল্প আছে। এবং এই যে বলছিলাম যে একটা প্রতিরোধ প্রকল্পের ব্যাপার আছে। বলছে যে শক্ত হলেই তবে ভাঙবে আমাদের দিনগুলি, রক্তিম চৈত্রে তখন নতুন করে রাখবে। রবীন্দ্রনাথ তার প্রভাত সূর্য বা নির্ঝরের স্বপ্নভঙ্গ, এই সমস্ত কবিতায় যে প্রকৃতির এই সূর্য ওঠার ব্যাপার ব্যবহার করছে, সেটা কোনো একজন ব্যক্তির জন্য করছেন, ওই ব্যক্তি ওই জিনিসটা করবে এবং ভেতর থেকে জেগে উঠবে এবং নানা কিছু। ইভেন 1922 সালে প্রকাশিত অগ্নিবীণার যে বিদ্রোহী কবিতা, তার ভিতরে যে বারে বারে আমি ব্যবহার করতেন, সেই কাজটা একই সাথে লিভোগ্রাফে ওয়ার্ড রিপ্রেজেন্ট করেছিলেন অন মাইসেলফ কবিতায়। তো দেখেন এগুলো কিন্তু সব ব্যক্তি আমি বলছে সিকান্দার মুজাফফর। আমরা দেখবো একটু পরে আমরাই ফিরে আসবো। আমরা মনে হচ্ছে সবাইকে নিয়ে যে কাজটা আমরা দেখেছিলাম এই আত্মার্জন ইলিয়াসের উপন্যাস সিলেবাসে, ওসমান একা বিষণ্ণ মনোরোগে ভোগে, সেগুলো সেই যে হার্ট ডিজিজের এখানে রাস্তায় নামতে বাধ্য হয়। এটা হচ্ছে আমরা বলছি অ্যাটাচমেন্ট বা সম্পৃক্ততার জায়গা তৈরি করা রাজনীতিতে জনগণ ঘর থেকে নেমে আসছে। এই কাজটা সিকান্দার আলী করতে পেরেছিলেন। এবং ওই যে বলছে যে আমাদের সংগ্রাম চলবেই, মুক্তি সংগ্রাম। এরপরে তিমিরান্তিক কবিতা
এই যে সময় লিখছেন সেটা হচ্ছে আইয়ুব খাইরা, যেটা সবচেয়ে আমরা বলি যে পাকিস্তানের সবচেয়ে দুঃসময়, বড় বড় প্রকল্প কিন্তু এই সময় হয়েছে, সেটা আমরা খেয়াল করে দেখতে পাই যে ওরা মানে নানা কিছু করে প্রকাশ করতেছে, কিন্তু আসল জিনিসটা ছিল না। মানে পাকিস্তানের সেই ব্যক্তি স্বাতন্ত্র্য, গণতন্ত্র, সেগুলো মানে সবকিছু করে দিয়েছে, সবকিছু আছে, অনেক কিছু করেছে, সেগুলো কোন ভাবে দেখা যায় সেটা আমরা জানি না। এইটা নতুন একটা জায়গা। আমরা দেখি এই একটা কবিতা আছে যে রাষ্ট্র তো মৌলিক অধিকার দিতে জনগণকে বাধ্য থাকে। আমি বলছি কি কি কারণে সিকান্দার আবু দেখেন বিভিন্ন বিষয় নিয়ে তিনি লিখছেন। একটা কবিতায় বলছেন ঈদের চিঠি, বৈরী বৃষ্টির কবিতা। এই কাব্যগ্রন্থটা 1965 সালে প্রকাশিত হয়। সময় স্বল্প, এই কারণে আমি একটু দ্রুত পড়ে যাচ্ছি। নিউমোনিয়া হয়ে ছোট খোকা মারা গেল বিনা পথ্যে, বিনা শুশ্রূষায়। এই কবিতা চিকিৎসা ব্যবস্থার কথা বলেছেন। আরেকটা কবিতায় তিনি ঈদকে নিয়ে আসছেন আমাদের সামনে, যে সেটা হচ্ছে সেখানে দুইটা শ্রেণী পাচ্ছি আমরা। একটা শ্রেণী খুব আনন্দ উল্লাস করছে, তার সবকিছু খুঁজে পাচ্ছে, কিন্তু আরেকটা কিছুই পাচ্ছে না। এখন কেউ বলতে পারে ঈদ কেন আনলো, অন্য কিছু তো বোঝাতে পারতেন। আমরা জানি যে পাকিস্তান রাষ্ট্রটি ইসলামিক আদর্শ থেকে প্রতিষ্ঠা হয়েছিল, কালচারালি বা সাংস্কৃতিক ভাবে সেখানে ঈদ উৎসবকে নিয়ে আসছেন, যেখানে একটা জায়গায় সব মানুষ একত্রিত হয়, এবং সেই তার ভেতর থেকে তিনি যতটা অসাম্যকে প্রকাশ করতে পারেন সেটা অন্য কোনোখানে তিনি প্রকাশ করতে পারবেন না, যেটা এইটাকে তিনি তার উপকল্প হিসেবে ব্যবহার করেছিলেন। এবং এটা করার পরে তিনি এটাতে একটা প্রশ্ন রেখে গেলেন যে ইসলামিক আদর্শ নিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, সেটা কি আসলে পালন করা গেল বা পালন করা গেছে? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রাশিয়া ভ্রমণ করে এসে 1930 সালে যে চিঠিগুলো লিখছিলেন, সেখানে বলেছিলেন যে 150 বছর 200 বছর হয়ে যাচ্ছে, কিছু করতে পারলো না ব্রিটিশরা, আর মাত্র 17 বছরের বিপ্লব হয়েছে, রাশিয়ার সব তো অবস্থা অন্যরকম করে ফেলেছে। এতদিন পরে এসে আবার নতুন রাষ্ট্র পাওয়া গেল, নতুন আকাঙ্ক্ষায় একটা অর্থনৈতিক অবনমন তো হয়েছিল অঞ্চলের মানুষের, রাষ্ট্র ভাগাভাগি নানা কিছু ব্যাপারে, সেটা দেখা যাচ্ছে আর পূরণ হচ্ছে না। ফলে এই পর্বে কিছু হতাশার কবিতা আছে। আমরা জানি যে সিকান্দার আবু জাফর 1961 সালে সমকালের যে সংখ্যা বের হয়েছিল, সেই সংখ্যায় 20-এর অধিক প্রবন্ধ নিয়ে তিনি রবীন্দ্র সংখ্যা করেছেন। রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকীতে একই কাজ করেছিলেন আমাদের আনিসুজ্জামান স্যার, সাবেক প্রয়াত আনিসুজ্জামান স্যার। তিনিও রবীন্দ্রনাথ বলে একটা বড় সংকলন লিখেছেন, সমকালীন হিসেবে। ওই বিরোধী আমলে দেখবেন 60-এর দশকে বাংলা বিভাগে বইপত্র আনতে দিচ্ছে না, কলকাতা থেকে বইপত্র আনা নিষেধ। এক, দুই হচ্ছে যে আব্দুল হাই এবং আনোয়ার পাশারা শীর্ষ সম্পাদনা করছেন, কালকে তো পক্ষা চণ্ডীমঙ্গল বলার ক্ষমতা নেই, বলতে পারছেন না যে শ্রীকৃষ্ণ কীর্তন, মধ্যযুগের বাংলা গীতি কবিতা, এগুলো ওইখান থেকে আসা। ওই সময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর একেবারেই, আমরা সাংস্কৃতিক দিক থেকে যদি বাঙালি জাতীয়তাবাদের কথা বলি, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বাদ দিতে পারছি না। ফলে তাকে বাদ দেওয়া, রোমান ভারতে বাংলা লেখার প্রকল্প, এই সমস্ত আমাদের কাছে স্মৃতিতে ছিল। ফলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে 1961 সালে তিনি পত্রিকায় বিশেষ সংখ্যা করছেন ওই অবরুদ্ধতার কারণে। এই ক্ষেত্রে আমি একজনের কথা বলতে চাই, আরো কিছু আমার 27টা লেখা প্রকাশিত হয়েছে। অনু হোসেন বাংলা একাডেমি, আমার ওনার সাথে কোনো দেখা হয় নাই, ওনার একটা বই সমকালের রবীন্দ্রনাথ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। সেই বইয়ে আমরা যদি লেখক দেখি, যে খুব কম বয়স সৈয়দ আব্দুল মান্নান স্যার, আর সবচেয়ে বেশি বয়স ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তাদের তিনি বাদ দেন নাই। যে গুরুত্বের যে বিচার, যে লেখক তৈরি করা, আমি বললাম তিনি তাও প্রকাশ করেছেন, আব্দুল মান্নান লিখে নিয়েছেন, একটা লেখক গোষ্ঠী তৈরি করেছেন, যেটা এখন আমরা দেখি না। যে লেখক তৈরি করা, সাহিত্যিক তৈরি করা, সেটা তিনি হাতে লিখেছিলেন। 60-এর দশকে রবীন্দ্রনাথ এবং বাংলা ভাষা পাকিস্তানের শাসক এবং শাসন ব্যবস্থার পরিচার্য বিষয় ছিল, কিন্তু লাহোর প্রস্তাবের মূল বক্তব্যে এই বিষয়ে স্পষ্ট ছিল যে নির্দিষ্ট অঞ্চলের ভাষা অপরিবর্তিত থাকবে। কিন্তু দেশভাগের পর থেকে বাংলা ভাষা ও সাহিত্যের উপর আক্রমণ চালাতে থাকে পাকিস্তান সরকার, এবং এর বিরুদ্ধে অঞ্চলের জনগণ তাদের বিদ্রোহ সংগ্রাম জারি রেখেছিল। সিকান্দার আবু জাফর তার প্রতিষ্ঠিত সমকাল পত্রিকায় রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকীতে বিশেষ সংবাদ প্রকাশ করেছিলেন, এবং একটা কবিতা তিনি 63 সালে লিখেছিলেন, তার কিছু অংশ পড় করছি আমি। বলছেন, তুমি কবি, অতিক্রান্ত অনাগত যুগের সীমানা, সূর্য আর আকাশের উপমায় তোমাকে চিনেছি। এবং শেষ করছেন বাঙালির জনমাস মানুষে রবীন্দ্রনাথের যে প্রভাব বিস্তারী যে অবদান, সেটা বলে বলছেন, আমাকে বেষ্টন বেষ্টন করে আছো অবিশ্বাস অদৃষ্টের মতো। অদৃষ্ট এবং অবিশ্বাস দুটো শব্দ বিশেষ অর্থ এবং তাৎপর্য পরীক্ষণ করে। অদৃষ্ট মানে অনেকটা অলৌকিক ভাবে আমরা রবীন্দ্রনাথকে একটা ধর্মের ভিতরে, ধর্ম মানে তো ধারণ করা, আপনি যেগুলো আদর্শ ধারণ করা একটা ব্যাপার, মেইন স্ট্রিম বা মূলগত ধারায় আপনি ধর্ম পালন করবেন, সেটা যদি ধর্ম তা নয়। আপনি
মার্ক্সবাদী বলেন, আপনি কমিউনিস্ট বলেন, আপনি গণতন্ত্রবাদী বলেন, এগুলো কিন্তু এক এক ধরনের ধর্ম, রাজনৈতিক ধর্ম না। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে রিলিজিয়ন অফ ম্যান বলে, এইটা তো আর মানুষের ধর্ম লিখেছে। তো আমি বলছিলাম যে আমাকে বেষ্টন করে আছো অবিশ্বাস অদৃষ্টের মতো, আমাকে আচ্ছন্ন করে আছো প্রতি মুহূর্তে বর্জনের প্রয়াসে ধিকৃত অনিবার্য অভ্যাসের। বর্জন এবং একই সাথে বেষ্টন, দুইটা শব্দ বাইনারি তৈরি করছে, আপাত বিরোধী একটা অবস্থা তৈরি করতে জানিয়ে দিচ্ছে কবিতার ক্ষেত্রে। কেবল রবীন্দ্রনাথ এখানে বাতিল হচ্ছে না, সংস্কৃতি বাতিল হচ্ছে। আমরা জাতীয়তাবাদ ব্যাপারটাকে কেবলমাত্র পতাকা উড়ানো এবং স্লোগানের ভেতরে তৈরি করতে পারি। কেবলমাত্র আমি স্লোগান দিচ্ছি, একটা পতাকা আমার কন্টেন্ট হিসেবে থাকছে, একটা এমব্লেম থাকছে না, ভেতরে যদি না প্রবিষ্ট হয় এই চেতনা, তাহলে সেই জাতীয়তাবাদকে টিকিয়ে রাখা কঠিন ব্যাপার। তাহলে পাকিস্তান জাতীয়তাবাদ টিকে যেত, আর তার সেই শক্তি ছিল, অস্ত্র ছিল, পতাকা ছিল, সব কর্মকাণ্ড ছিল। কিন্তু ওই যে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস যেটা বলে, যে রাষ্ট্রের ভাবাদর্শিক কলকব্জা, সেগুলো তিনি আসলে ঠেকাতে পারে বাংলাদেশ থেকে প্রতিরোধের মাধ্যমে। এক ধরনের বলবো যে বিপ্লবী মনোভূমি নিয়ে সেটা প্রতিরোধ ব্যবস্থাটা বাতিল করে দিতে পেরেছে সিকান্দার আবু জাফর। সেই সমস্ত প্রশ্নগুলো সামনে আনছে। কবিতা 1372 এবং কবিতা 1374 ষাটের দশকের মধ্য পর্যায়ে লেখা কাব্যগ্রন্থগুলো। সে সময় একেবারেই রাষ্ট্র ফুলে ফেঁপে উঠেছে, মানুষ একদম বিক্ষিপ্ত হয়ে উঠেছে, কোনো কিছু মানছে না, এটা আউটল পজিশন তৈরি করেছে। এখানে আমরা দেখছি যে একটু একটু পড়তে চাই। সন্ধ্যা সকাল সাজিয়ে গেছি শুধুই কবরখানা, আমার যত স্বপ্ন সারি সারি, মৃতদেহ সেই কবরের মাপে। কবর শব্দ অনেকবার ব্যবহার করেছেন, প্রথম দিকে জিজ্ঞেস করতে গিয়ে সে কবর শব্দ ব্যবহার করছেন। পুড়ে গেছে, আগুন ধরে গেছে, বা সবকিছু নষ্ট হয়ে গেছে। এই রূপকল্পগুলো বা এই এই ব্যাপারগুলো তার কবিতা, এই যে আমরা বলি যে ব্যঞ্জনার কিছু সংকট তৈরি হয়েছে কবিতায়। আমি যদি প্রকাশ করে ঠিকঠাক নন্দন দত্ত চিঠিকে প্রকাশ করবো, তাহলে একটা জায়গা থেকে বৃষ্টিক লগ্ন হচ্ছে কবিতার একটা, এটা তার ছড়াধর্মী একটা সংকলন কবিতা, ব্যঙ্গ কবিতা লিখেছেন। আমি 3টা কবিতা পড়বো, কিছু অংশ পড়বো। আমার প্রাণের ওপর আজরাইল চিরদিনের তাক আছে। আরেকটা বলছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, পূর্ণভূমি হোক না বা হোক, সে যে বৌদ্ধভূমি, সে যে আমার বৌদ্ধভূমি, সে যে আমার বৌদ্ধভূমি। 3 নম্বর কবিতায় বলছেন, পকেট কাটা বুদ্ধি বলে নেতা হয়ে সুকৌশলে মালা দিতে তারই গলে, দেশের লোকের তর সবে না ওভার। অসংখ্য কবিতায় দেখছি যে আজরাইল শব্দ আমরা ব্যবহার করা হয় ইসলামিক মিথে জান কবজের সাথে, কিন্তু এই শব্দ তিনি ব্যবহার করতেন এই কবিতায় কি জান কবজ করছে শাহিন দাসুর আরিফাই রহমান, সেটা স্যাটায়ার তৈরি করছে। দ্বিতীয় কবিতায় বলছে ডিএল রায়ের বিখ্যাত গানের নিজের মতো করে লিখছেন যে পূর্ণভূমি এবং বৌদ্ধভূমি, 2টা শব্দ, এটা বাইনারি তৈরি করছে যে আমাদের এই অঞ্চলের প্রাণ সৌন্দর্য প্রকৃতি এগুলো দিকে তো এই গান, এই গান রচনা করেছিলেন ডিএল রায়। সেটাকে তিনি এখন আর চলছে না বলেই বলছেন, এটা এখন বৌদ্ধভূমির মতো অবস্থায় পৌঁছেছে। এবং এবং আরেকটা ব্যাপার বলছে, পকেট কাটা বুদ্ধি বলে নেতা হবে সুকৌশলে। নানা কারণে এটা বর্তমান ব্যাপারটা প্রকাশ করছে। আমরা জানি যে পাকিস্তান রাষ্ট্র থেকে বাংলাদেশ হওয়ার জন্য আমি সাংস্কৃতিক আন্দোলনের কথা বলেছি, অর্থনৈতিক অসাম্যের ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করেছিলাম। যেটা রেহমান সুবহান বলছেন যে the sour stains of corruption has hung heavily over our whole society. দুর্নীতি করলে এবং এটার অর্থনৈতিক বিপত্তি এবং কারাশ্রয় করে এবং তার ফলে রাষ্ট্রের জনগণ কিভাবে বিপত্তিতে পড়ে, সেটাই তিনি এখানে প্রকাশ করেছেন। এক যে 2 অর্থনীতির যে ব্যাপারটা বহু পরে এই রেহমান সুবহানরা করলেন, এই আমরা দেখছি যে বিভিন্ন মুখী চিন্তা থেকে দেখা বা প্রত্যুত্তরের জায়গা থেকে তিনি সব বিষয় নিয়ে কথা বলছেন। এরপরে একটা কবিতা আছে স্বামীর লাশ প্রার্থী কলিন লুমুম্বা, প্যাট্রিক লুমুম্বা। আমরা জানি যে কঙ্গোর বিখ্যাত স্বাধীনতা কর্মী, এই ইউরোপিয়ান উপনিবেশ থেকে স্বাধীনতা। আমরা এটাও জানতে হবে যে 50-60 দশক বা 40 দশক থেকে উপনিবেশগুলো সব আলাদা হয়ে যাচ্ছে, স্বাধীনতা পাচ্ছে না। কিন্তু এটা এক ধরনের কিরকম স্বাধীনতা যে শুধু রাষ্ট্র ছেড়ে দিয়েছে আর বাদ বাকি কোনো কিছু ছাড়ে। ফলে প্যাট্রিক লুমুম্বাকে একটা স্বৈরাচারী সরকার তৈরি করে তাকে হত্যা করা হলো 60-এর দশকে, 61 সালে। তার বিরুদ্ধে তিনি কবিতা লিখেছেন যে স্বামীর লাশ প্রার্থী
অনিল দমন পাখি। আমরা বলছিলাম এই সমস্ত ব্যাপার তার যে পত্রিকা করার সময় তিনি বলেছিলেন যে আমি কেবলমাত্র এক পাক্ষিক একটা জায়গায় অবস্থান করবো না, আমি সামগ্রিক পৃথিবীর যে বিষয়ও আমার কবিতা বা আমার সাহিত্য বা আমার আদর্শের জায়গা হবে সেটা তিনি প্রকাশ করছেন। বাংলা ছাড়া হচ্ছে 1939 সালে তিনি যে সমকাল এবং সমাজ সচেতনতার জায়গা থেকে কবিতা লেখা শুরু করেছিলেন, তার সর্বশেষ আমরা বলবো যে সম্পূর্ণ প্রক্রিয়াটা এর ভিত্তিতে তিনি করতেন, যে বাংলা ছাড়ো। তিনি প্রথম বলতে পেরেছিলেন মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো। সেটা কিন্তু সত্য শুনে তিনি বলছেন। 7ই মার্চে আমরা জানি যে বঙ্গবন্ধু একটি বিপ্লব স্বাধীনতা ঘটনা, মাঝে মাঝে সাংস্কৃতিক বিপ্লবটা অগ্রভাগে থাকে। আমরা তাই তো দেখেছি যে রাজনৈতিক আন্দোলনের ব্যাপারটা যখন আমরা স্বাধীনতা যুদ্ধে আমাদের চরম পর্যায়ে পৌঁছে আমরা করে গেছি, যে এর পেছনে যে বড় একটা সময়, এইটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক আন্দোলনের একটা বড় ফসল। আমি কিভাবে জানাবো যে আহ, এই আন্দোলনটা জরুরি? হয় আমাকে লিখতে হবে, আমাকে পুস্তিকা প্রকাশ করতে হবে, আমাকে একটা গান বাঁধতে হবে, আমাকে একটা কবিতা শোনাতে হবে, আমাকে একটা সিনেমা করতে হবে, বা আমার একটা, আমি যখন লিফলেটের একটা ভাষা থাকে, লিফলেট যখন আমি ব্যানার উঠাই, আমি যখন পোস্ট কার্ড উঠাই, তখন তো তার একটা ভাষা আছে, সেটা কিন্তু কাব্যিক এবং তা কিন্তু যুগোত্তীর্ণ হয়ে যায় কোনো কোনো। জয় বাংলা বলা হচ্ছে, সেটা কিন্তু যুগোত্তীর্ণ হয়ে গেছে। আমরা কিন্তু একটা সময় এই আন্দোলনের জায়গাতে আমরা বুঝিনি, কারণ যে এর পেছনে সাংস্কৃতিক বিপ্লবটা, সাহিত্যের বিপ্লবটা, ইতিহাসের বিপ্লবটা, ইতিহাস চেতনার জায়গাটা, ঐতিহ্য চেতনার জায়গাটা নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেকেন্দারা যখন এই কাজ করেছেন, কবির আশাবাদ অবশ্যই আছে। নানা জায়গায় তিনি স্বপ্ন দেখেছেন রোমান্টিক কবিরা যে আশাবাদী হবে, সেটাই স্বাভাবিক। তার কবিতা এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রোমান্টিক, তবে আমি আগে বলেছি যে এই ক্ষেত্রে আশাবাদ ব্যাপারটা কেবল রাজনীতিক নয়, বা অন্য ক্ষেত্রে অন্য জায়গায় তৈরি করছেন। বলছে সকল পাপের শেষে সকল পাপের শেষ হবে সমারোহে, অবমন্তা ঋণ মুক্ত হবে অপমানে, নিশান্তে স্বপ্ন সুবর্ণ সংবরে। বা শেষে বলছে যে সংগ্রাম চলবে এই কালো রাত্রির সুকঠিন অর্গল, কোনদিন আমরা যে ভাঙবই, মুক্ত প্রাণের সারা জানাবই, আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবে। এই হচ্ছে আমাদের সিকান্দার আবু জাফরের কবিতার জগৎ। তিনি কবিতা লিখেছিলেন রাষ্ট্রের জন্য এবং তা আমাদের নানাভাবে প্রভাবিত করেছিলেন এবং রাষ্ট্র দিয়েছিলাম। এই আমি গভীরভাবে তাকে আবার শ্রদ্ধা করে স্মরণ করছি। সমাজ অল্প আরো কিছু পয়েন্ট ছিল, কিন্তু আমি যাচ্ছি না কেন তিনি সমাজ এবং সমকাল সচেতন হলেন, সেটা আছে। আমি একটা বাংলা একাডেমির সভাপতি আছেন, আমরা যারা তরুণ, আমরা বাংলা একাডেমি থেকে প্রকাশিত সিকান্দার আবু জাফরের রচনাগুলি দেখি নাই। আমরা যখন কাজ করতে যাই বা এবার কাজ করতে গেলাম, আমার 3টা বই পেয়েছিলাম আগে শিক্ষকের কাছ থেকে। আর একটা যে কবিতা সমগ্র প্রকাশিত হয়েছে, সেই কবিতা সমগ্র নানাভাবে ভুলে ভরা। মানে যদি চিহ্ন তো কবিতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, একটা যদি চিহ্ন ওলট পালট হয়ে যাওয়া মানে পুরো কবিতার ছন্দ থেকে শুরু করে সবকিছু নষ্ট হয়ে যায়। তো সেটা যদি আবার পুনর্মুদ্রণ করে, বা আরো অনেক বই আছে, মানে আমি তরুণ হিসেবে আমি ধরেন তরুণদের পক্ষ নিয়ে আমি এই কথা বলে গেলাম, যদি পুনর্মুদ্রণ হয় আমাদের জন্য অনেক ভালো হয়, আমরা বইটা পাই, আমরা পড়তে পারি, বা আমরা নতুন ভাবে ভাবতে পারি। যা চোখের সামনে থাকে তা নানা কারণে আমাদেরকে, মানে একটা বই থাকলে খুলে দেখতে ইচ্ছে করে, না থাকলে কখনোই সেটা হবে। সবাইকে ধন্যবাদ জানাই, বাংলা একাডেমি কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। কবি সেকেন্দার আবু জাফরের স্মরণ অনুষ্ঠানে এতক্ষণ একক বক্তৃতা প্রদান করলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহানুজ্জামান। তার আলোচনার মধ্য দিয়ে কবি সেকেন্দার আবু জাফরের অনালোচিত অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আমরা লিপ্ত হলাম। তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শ্রোতী মন্ডলী, আমরা এখন সভাপতি মহোদয়ের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো। আমাদের আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, বাংলা একাডেমির সভাপতি বরেণ্য কথা সাহিত্যিক সেলিম হোসেন। আমি সভাপতি মহোদয়কে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সানন্দে অনুরোধ জানাচ্ছি।
সুপ্রবিষ্ট সভাপতিবৃন্দ, মাননীয় উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। এবং আমরা মনে করি এমন সুন্দর আলোচনা অনুষ্ঠান সবাই যেভাবে উপভোগ করেন এবং উপস্থিত থাকেন, সেটা বাংলা একাডেমির একটি বড় নিবন্ধ, এবং এই নিবন্ধ অতিবাহিত হয় নানা। আমরা আজকে যেখানে আলোচনা করছি সেটা খুব চমৎকার ভাবে দীর্ঘ সময় ধরে তিনি অনেক সুন্দর করে যার কথা বললেন, যে কথাটা আমাদের সবাই এখানে যারা আছেন আমরা সবাই বুঝতে পারলাম যে একজন সিকান্দার আবু জাফর কিভাবে কতভাবে তার কবিতা বলে লিখেছেন। আমার কাছে একটা কবিতা আছে সিকান্দার আবু জাফরের, বাংলা ছাড়ো কবিতাটির নাম, যারা আমি দুই তিন লাইন বলেছি। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয়, কণ্ঠ নালীর খুন প্রিয়া সেই ছুরি আজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি, আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি, তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। কবিতাটির নাম বাংলা ছাড়ো, এবং আরো অনেক বড়, কিন্তু তিনি এইভাবে বাংলা ছাড়ো কবিতাটি লিখলেন, সেটা আমাদের কাছে একটু ভাবনার বিষয়। যেন এখানে শেষের পরের দিকের একটা লাইনের মধ্যে আছে, অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল। এটা আমার কাছে খুব ইয়ে লেগেছে, আমি মানতেই পারিনি। অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল। জুতোর সঙ্গে যদি ভালোবাসার ফুল দেওয়া হয় এবং প্রেমের কোনো সম্পর্ক থাকে, এটা কিন্তু মনে হয় না। তবে এই লেখক সিকান্দার আবু জাফর শুধু কবিতা নয়, তিনি সঙ্গীত রচয়িতা ছিলেন, তিনি নাটক লিখেছেন এবং সাংবাদিকতা করেছেন। নাট্যকার হিসাবে 1966 সালে তিনি বাংলা একাডেমিতে পুরস্কারটি পেয়েছিলেন, বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার 1966 সালে। এটাও একটা আমাদের কাছে বড় আয়োজন, যে সিকান্দার আবু জাফর কবি, নাট্যকার, সাংবাদিক এবং নানা কিছুর সঙ্গে সম্পর্কিত থেকেও নাট্যকার হিসাবে বাংলা একাডেমি থেকে পুরস্কৃত হয়েছেন। এবং এই পুরস্কার একজন সাহিত্যিকের একটি গভীর বড় অর্জন, এবং আমি মনে করি এই অর্জন লাভ করা সিকান্দার আবু জাফরের কবিতার চেয়ে নাটকের দিক থেকে তিনি অনেক বেশি এগিয়েছেন। আজকের দিনে তাকে নিয়ে যে আলোচনা অনুষ্ঠান হচ্ছে, সেই আলোচনা অনুষ্ঠানে তিনি যে বাংলা ছাড়ো কবিতাটি লিখেছেন, সেটা অনেক বড় কবিতা, 2-3 পৃষ্ঠা। আমি 3-4 লাইন বলছি। যেমন শুরু করেছেন, রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয়, কণ্ঠ নালীর খুন পিয়াসী ছবি কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি, আমার হাতে নিলাম আমার নির্ভরতার চাবি, তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। এইটা অদ্ভুত। আরো অনেক বড় কবিতা 3-4 পৃষ্ঠার মিলে রয়েছে, কিন্তু বাংলা ছাড়ো, এই বাংলা ছাড়ো যেটা আমি মানতে পারিনি, এবং আমার মনে হয়নি এটা খুব একটা ভালো কবিতা, যেটাকে মেনে নিলে মনে হবে সিকান্দার আবু জাফরের জন্য। তিনি অনেক গানের রচয়িতা ছিলেন এবং সেই সব গান খুব প্রচলিত ছিল। তারপরে তার নাটকের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পেলেন 1966 সালে। এটাও একটা দিক যে এত আগে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেছেন। এবং আজকে যখন সিকান্দার আবু জাফর এই আলোচনা অনুষ্ঠান হচ্ছে, এটাকে আমাদের কাছে একটি বড় দিগন্ত, এবং আমরা মনে করি যে তিনি কবি, তিনি সঙ্গীত রচয়িতা,
তিনি নাট্যকার ও সাংবাদিক। এই সব কিছু মিলিয়ে তিনি আমাদের একজন প্রতিষ্ঠিত মানুষ, যাকে স্মরণ করে আমাদের দিগন্ত বিস্তারিত হয়েছে এবং এই দিগন্ত থেকে আমরা অনেক বেশি দূরে এগিয়েছি, যে এগুলোর ভেতর দিয়ে আমাদের অনেক কিছু আর ঘটেছে। সুতরাং সিকান্দার আবু জাফর বাংলা একাডেমি থেকে পুরস্কৃত হয়েছেন ৬৬ সালে। তাকে স্মরণ করে আজকের এই অনুষ্ঠানটি আমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এবং আমাদের সব উপস্থিত আজকের এখানে সব দর্শকের কাছে তার নামটি পরিচিত হলো, তার কবিতার পরিচিত হলো, এবং আমাদের যে একজন যে খুবই চমৎকার ভাবে তার সম্পর্কে যে বর্ণনা করলেন, আমরা সবাই সেই জিনিসগুলো একজন কবি সম্পর্কে ঠিক মতো জানতে পারলাম। এই সব কিছু নিয়ে আজকের অনুষ্ঠানটি আমাদের কাছে রকম সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। সভাপতি মহোদয়ের এই মধ্য দিয়ে আমরা কবি সিকান্দার আবু জাফর স্মরণ শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভ সমাপ্তি।